আসে তাহলে এই মানে পোস্টারে রেগুলার আপনার প্রমোট করতেই থাকে। বাট এমন সময় পোস্ট দিলেন যে সময় মানুষ তেমন একটা রিয়েকশন দিল না, মানুষ তেমন একটা এই এঙ্গেজ হলো না, তখন আর আপনার পোস্টটা তেমন একটা রিচ পাবে না। সো ওই জিনিসটা দেখা লাগে। এখন আপনাদের বলছিলাম যে লাস্টের দিকে ওই কথা বলবো। এখন ফেসবুকের পার্সোনাল আইডি যেগুলা আর পেজের মধ্যে পার্থক্যটা কি? মানে পার্সোনাল আইডিতে স্বাভাবিক আপনি শুধু আপনার ফ্রেন্ড বন্ধুদের সাথে কথা বলতে পারবেন, সিম্পল জিনিস ছবি আপলোড করতে পারেন, ভিডিও আপলোড করতে পারেন, একটা স্ট্যাটাস দিবেন, এই শেষ। বাট অ্যানালিটিক্সগুলো আপনি এখান থেকে পাবেন না। যদিও ভিডিও একটা আপলোড দিলে কতটা ভিউ হয়েছে এইটা কিন্তু আবার ঠিকই দেখা যায়, বোঝা যায়। বাট কতজন আপনার এখানে এই আপনার ফটোতে ক্লিক করছে, বা কতজন মানুষের কাছে আপনার পোস্ট গেছে, কতজন মানুষ আপনার পোস্ট দেখলো, বা ইমপ্রেশন কেমন আসলো, প্রত্যেকটা জিনিসও দেখা সম্ভব কিন্তু ফেসবুক পেজের মাধ্যমে। বুঝতে পারছেন? এই জন্য কি কখন যদি কোনো বিজনেস করতে চান তাহলে অবশ্যই ফেসবুক পেজই লাগবে। আবার অনেকেই ঠিক আছে ওই যে এই ফেসবুক আইডি দিয়ে করে, মানে এই যে পার্সোনাল আইডি ওইটা দিয়েও করে। বাট ওইটা কিন্তু ফেসবুকের মানে টার্মসের মধ্যে পড়ে না। যদিও এটা ফেসবুক ধরতে পারে না, ধরতে পারলে আর কি মানে সরাই ফেলতে হবে। ওরা এটা দিছে জাস্ট নিজের বন্ধুদের সাথে বা নিজের পরিচিত যারা আছে ওদের সাথে কানেক্টেড থাকার জন্য, ওই যে ফেসবুকের মানে এই পার্সোনাল আইডিটা। এখন আপনার যদি ফ্যান পেজ পার্সোনাল থাকে, পার্সোনাল আইডি না থাকলে তো আপনার বিজনেস আইডি গুলো হচ্ছে পরিচিতি হবে না। বিজনেস আইডি গুলোকে পার্সোনাল আইডি দিয়ে ওখানে মানে মানুষ ফলো করে, তাই না? না এটা তো মানুষ শেয়ার করে, ঠিক আছে, প্রসার তো স্বাভাবিক, ঠিক আছে। এখন একটা পেজ তো আরেকটা পেজের সাথে কথা বলে না, সাধারণ মানুষই তো কথা বলে। বাট হ্যাঁ। মানে একটা ব্যবসা চালানোর জন্য বলছে যে ফেসবুক আইডিটা না, অলওয়েজ এটা যোগাযোগ রাখার জন্য বা কোনো আপডেট পাওয়ার জন্য বা যে কোনো কিছুর জন্য, বাট ব্যবসা করার জন্য না। এটা ধরতে পারলে সমস্যা আছে, বাট এটা তো আর ফেসবুক ধরতে যায় না আর কি। বা কেউ তো আর লিঙ্ক শেয়ার করে না, লিঙ্ক শেয়ার করে ওর ওয়েবসাইটটা প্রমোট করতে আসে না এই যে পার্সোনাল আইডি দিয়ে। সো এটা তেমন একটা ম্যাটার হয় না। বাট একটা জিনিস হয় যে এই পেজে আপনার যেই মানে রিচটা আসে, আপনার পার্সোনালিটিতে আপনি সেই রিচটা পাবেন না, এটা স্বাভাবিক। ওরা ব্যাপারটা এইরকম এইভাবেই তৈরি করে রাখছে, বুঝতে পারছেন? সো খেয়াল রাখতে হবে আর কি, যেমন আমরা যদি কোনো ব্যবসা চালাতে চাই তাহলে অবশ্যই একটা পেজ লাগবে। একটা পেজ আমরা এই ওপেন করেই এরপর না আমাদের ব্যবসা চালাবো। এখন সব ধরনের অ্যানালিটিক্স তো আছেই, যেমন এখানে সব কিছু পেজ ভিউটা দেখি, ওভারভিউ চাই। এখানে একটা জিনিস আপনাদের বলা বাকি আছে, এটা দেখি। তো চলে যাব সাথে সাথেই যে এডসেই আজকে যাব আমি, একটা ওভারভিউ দেবো। এই যে এই জিনিসটা এখানে দেখেন অ্যাকশন অন পেজ, মানে এই মানে যে বাটন আছে না, বাটনে কেউ ক্লিক করছে কিনা এসব দেখা যায়, বা পেজ ভিউ কেউ কয়টা হয়েছে এটাও দেখা যাইতেছে, বা পেজ প্রিভিউ। বুঝতে পারছেন? এখন একটা জিনিস আছে, ওই যে পেজ প্রিভিউ জিনিসটা কি আপনাদের দেখাই। এরকম ধরেন একটা কিছু একটা লিখে সার্চ করলাম, কি লিখে সার্চ করা যায়, সাইফুদ্দিন লিখে সার্চ করি। নেট স্লো হয়ে গেল আমার। এখানে বলছে পেজ প্রিভিউ জিনিসটা কি। পেজ প্রিভিউ জিনিসটা হলো গিয়ে ওই the number of times people hovered over your page name or profile picture to see a preview of your page content। এখন হোভারিং জিনিসটা কি? হোভারিং জিনিস হলো এই যে এর উপরে যাই, দেখেন এই যে এই একটা জিনিস আসছে না, এটা কিন্তু একটা হোভার হয়েছে, হোভারিং করলাম আমি। এখন সাইফুদ্দিনের পেজে কি যাবে, ওই যে এই জায়গায় আসবে যে আমি যে এই ওর পেজ কি করছে, একটা প্রিভিউ করছি। একটা পেজের প্রিভিউটা পাওয়া যায় কিন্তু এখানে দেখেন, মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় সে কি অ্যাথলেট, এরপর এখানে ছোট খাটো একটা ডেসক্রিপশন দিতেছে। এটা হলো যে পেজ প্রিভিউ। এইসব জিনিস আপনারা দেখবেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে দেখেন সব কিছু থাকে আর কি, আপনার পোস্টগুলোতে কেমন রিচ হয়েছে, কেমন এঙ্গেজমেন্ট আসছে, এইসব ব্যাপার স্যাপার এইসব থাকে। ওইসব এডস ম্যানেজারেও আছে, যখন একটা অ্যাড রান করতে যাবো বা আমাদের একটু ডিটেলস ব্যবহার সেবার দরকার, তখন না এইসব দেখবো। এখানে পাবেন আপনারা ওই যে কখন মানুষ আপনার বেশি দেখে আর কি আপনার পোস্টগুলা, ঘুরে গেলেই আচ্ছা, পাবেন। বাংলাদেশের জন্য বেস্ট টাইম কোনটা এই যে এখন এখানে দেখি আসলে অ্যাড রান করার জন্য? আচ্ছা এই যে আসতেছে, এখানে অ্যানালিটিক্সটা দেয় নাই। এখানে এখানে বলছে যে ফ্যান কজন, বাংলাদেশ থেকে ফ্যান আছে, ইন্ডিয়া থেকে আছে, নিউজিল্যান্ড থেকে আছে, সৌদি আরব থেকে আছে, অনেক দেশ থেকেই ওনার
ফ্যান বেজ আছে, বাংলাদেশ থেকেই বেশি। দেখেন 49, এই সেই অনলাইনের জিনিসটা গেল কই? ওই যে ভাই নতুন যেহেতু করছে, নতুন করার পর আমার এই জিনিসটা আমি মানে ঠিকঠাক মানে খুঁজে পাই না আসলে কোন জায়গায় কি নিয়ে রাখছে। আগে একটা দেখা যেত মানুষ কখন অ্যাক্টিভ আছে বেশি, কখন অ্যাক্টিভ নাই। এইটা নাকি? না, এটাও না। পিপলে আগে ছিল সম্ভবত। মহা ঝামেলা। জি ইয়ার ফ্রেন্ড ইয়ার ফলোয়ার পিপল রিচড, এটা মানুষ কখন অনলাইনে থাকে এটা দেখতে চাইছিলাম। না আরে পাই নাই। এই জায়গাটা কি বাংলাদেশের ক্ষেত্রে এইসব থেকে দেখা যায়? বাংলাদেশ বলেন বা এটা বাংলাদেশ দেখার দরকার নাই, কারণ আপনার পেজ তো ডিফারেন্ট হইতেই পারে। ওই যে আপনি ধরেন ধরেন মেয়েদের পেজ খুলছেন, তাহলে মেয়েদের একটা টাইম আছে, ওরা রাত্রে আর কি বেশি অ্যাক্টিভ থাকে, ওদের একটা অ্যানালিটিক্স পাইলেন। বাট কিছু মেয়ে আছে যারা এইসব খায় দিয়ে অন্য ওই যে বেহুদা কাজ করে না, ওরা না হয় উদ্যোক্তা, বুঝতে পারছেন? ওরা ওদের একটা লাইফের রুটিন আছে, একটা সময় ঘুমাইতে যায়, একটা সময় ঘুম থেকে ওঠে, আর একটা নির্দিষ্ট সময় সোশ্যাল মিডিয়া ইউজ করে। সো ওদের কেন্দ্র করে যদি আপনি একটা পেজ রান করেন, তাহলে অবশ্যই এখানে অ্যানালিটিক্স ভিন্ন পাবেন। আপনার এই পেজ যারা ফলোয়ার মানে ফলো করবে, ওরা অবশ্যই যে উদ্যোক্তা টাইপের বা এন্টারপ্রেনার টাইপের মেয়েগুলোই তো আপনার এই মানে পেজটাতে লাইক দিয়ে রাখবে। সো আপনি এদের অ্যানালিটিক্স পাবেন। সো এক গ্রুপের মানুষকে দেখে বাকি গ্রুপের মানুষকে আসলে জাজ করতে পারবেন না। অনেকে রাত 2টা 3টা পর্যন্ত সজাগ থাকবে, বাট এরা তো ওইরকম না। সো বুঝে গেছে? সো আপনি বলতে পারবেন না যে বাংলাদেশের মানুষের জন্য কখন কোনটা রান করলে সুবিধা হয়। প্রথমে এমনিতেই অর্গানিক্যালি কিছু ফ্যান বেজ বাড়ান, কিছু মানুষ আসুক, এরপর আপনি অ্যানালিটিক্স গুলো দেখে এরপর এটা রান করবেন। এখানে কোন একটা চিপায় আছে, যেমন আমি এই যে ফেসবুকের যে নতুন ইন্টারফেসে আপনাদের মাধ্যমে আর কি আসলে দেখানো শুরু করছি। আমি আগে পুরাতন যেটা ছিল ওইটা দিয়ে যা ক্লাস করাইতাম বা আমি যা কাজ করতাম, এখন আমি কনফিউজড হয়ে যাই আর কি কোনো একটা অপশনে গেলে। আগেটা আমার অনেক দিনের আগের অভ্যাস। স্যার আমি যেমন আমার পেজে আমি যখন আপনার ইয়া ফলোয়ার বাড়াবো, তখন আমি নিচে আমার ক্যাটাগরিটা সিলেক্ট করবো যে আমার পেজে আমার কোন ধরনের ফলোয়ার দরকার। সেই ক্ষেত্রে এটা কি করা? বুঝি নাই কি? আমি যখন আমার পেজ ফলোয়ার বাড়াবো, হুম। তখন এভারেজ তো বাড়াবো না, আমি হচ্ছে আমার ক্যাটাগরি ওয়াইজ আমি ফলোয়ার হ্যাঁ, বাড়াবো। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে ওটা করবো। আচ্ছা আরেকবার বলুন একটু, বুঝতে পারি না আসলে। ক্যাটাগরি কি বলছেন? মানে স্যার আমার একটা বিজনেস পেজ আছে। হ্যাঁ। এখন আমি আমি যদি ধরেন কেউ রিটেল বিজনেস করে, কেউ হোলসেল করে। হুম। এখন আমি যদি হচ্ছে হোলসেলার হই, তাহলে আমার রিটেল বিজনেসম্যান দরকার। হ্যাঁ, এইটা তো আমি আপনার মানে ডেসক্রিপশনে বা আপনার পোস্টের মাধ্যমে তো বোঝা যাবে। সো বেহুদা মানুষ তো আপনার এখানে লাইক দিবে না। আমি যদি টার্গেট অডিয়েন্স ক্রিয়েট করতে যাই, সেক্ষেত্রে প্রথমে আমি শুধু অর্গানিক্যালি ট্রাই করবেন, বুঝতে পারছেন? না ইয়া দিয়ে আমি পেড ট্রাই করলে, পেড পেটে করার গেলে দরকার। বেটার হয়, মানে ডিরেক্ট পেইডে না যাওয়া, বুঝতে পারছেন? স্যার এমনিতে আপনার ফলোয়ার বাড়বে না, অর্গানিক্যালি কি আর এত সহজে বারে 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 ভাই। 1 লাখ 2 যেমন লাখ ফলোয়ার বললাম কি না, ওই হবে? যে ইনভাইট করবেন, কিছু স্পেসিফিক মানুষকে ইনভাইট করবেন, কয়েকটা কিন্তু পোস্ট একটা দিবেন। আইডিতে একটা আইডিতে তারপরে সর্বোচ্চ আপনার কয়েকটা 2000 প্রথমে উঠো মানে ফার্স্ট স্টেপটা অবশ্যই সবসময় কঠিন হয়। এখন ডিরেক্ট আপনি চাইলে যাইতে পারেন, ঠিক আছে, আমরা টার্গেটিং করে দিতে পারি, অবশ্যই লাইক পাবেন, অবশ্যই লাইক পাবেন, বাট এটা আমি প্রেফার করি না। আপনি কয়েকটা গ্রুপে পোস্ট করবেন, বেশ কয়েকটা গ্রুপে যান, বা আপনার আইডিতে এইটা নিয়ে পোস্ট করেন, বা মানুষকে ওই জায়গায় ইনভাইট করেন, যারা আপনার আইডি থেকে পরে আপনার পছন্দ করবে, ওরা আপনার পেজে যাবে, বা পেজ নিয়ে আপনি এই কোনো গ্রুপে জয়েন দেন, এইখানে পোস্ট করেন, মানুষকে আইডিয়া দেন, এরপর আপনার আমি পেজ যদি নিয়ে একটা আসেন। কোম্পানির আন্ডারে কাজ করতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে কোম্পানি চাচ্ছে যে আমি এই টাইপের লোকগুলারে আমার ফলোয়ার বাড়াবো। এখন তাহলে তো সেম ওরা কাজই করতে হবে তো ভাই। মানে মানুষ তো বুঝবে না যে আপনি কোম্পানির হয়ে কাজ করতেছেন নাকি এটা আপনার নিজের কোম্পানি। সবাই তো মনে করবে এটা আপনার নিজের কোম্পানি, আপনি এইটা। সো আপনি ওই যে সেম স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতে হবে, মানুষের কাছে নরমাল যেতে হবে। এখন কোম্পানি যদি চায় তাহলে ঠিক আছে, তো লাইক তো সহজে বাড়ায় দেওয়া যায়। ওই যে ফেসবুকে অ্যাডসে যে সময় যাব আমরা টার্গেটিং দেখব, মানুষকে টার্গেট করব, যে টার্গেটিং করার পরে শেষ। ওই যে মানে পোস্ট তো টার্গেট করা যায় সেটা জানি স্যার, মানে বলতেছি ফলোয়ারের মধ্যে যখন আমি পেজ লাইক ইয়া বাড়াবো, ফলোয়ার বাড়াবো, ওটা কি টার্গেট করা যায় পেজ অবশ্যই ফলোয়ারের টার্গেট, হ্যাঁ ক্ষেত্রে? ওই যে টার্গেটেড আপনি তো
টার্গেটেড অডিয়েন্সের কাছে তো আপনার অ্যাড যাবে। এখন যারা পছন্দ হবে ওরাই তো লাইক করবে, বেহুদা মানুষ তো লাইক দিবে না। যেমন আমার কাছে এই যে জিনিসটা দিলেন, আমার এখানে ধরেন ইন্টারেস্ট নাই, আমি তো মরে গেলেও ভাই এটা লাইক করবো না। সো আমারে আসলে টার্গেটও করবেন না আপনি, এমনভাবে টার্গেট করবেন যারা ওইসব নিয়ে চিন্তা ভাবনা করতেছে ওদের কাছে যাবে, এবং লাইকও করবে। সবার কাছে নাও যেতে পারে, যাদের পছন্দ হবে ওরা লাইক দেবে। অ্যাডসটা তো স্পেসিফিক মানুষের কাছে যাওয়ার জন্যই তো রান করে, তাই না? তো এরকম। আচ্ছা যাই ওই জায়গায়। business.facebook.com এ যাই, আসে না কেন? এমন দিন নেট স্লো হইলো। এখানে দেখেন সবগুলো অ্যানালিটিক্স পাওয়া যায়, যেমন জাদুকরের দেখেন অ্যাডস যেগুলা রান করছিলাম এইখানে পাওয়া যাচ্ছে আর কি। এটা কে রান করছিল? সেটা উনি রান করছিল। আমি একটা জিনিস নিজে নিজে রিসার্চ করে দেখলাম, আমি যতগুলো অ্যাড রান করলাম মানে তার ভিতরে হচ্ছে আপনি যদি পেজ ফলোয়ার বাড়াইতে মানে বাড়াতে যান তাহলে কিন্তু আপনার ওটার মানে ইয়াটা রেটটা বেশি নেয়। হ্যাঁ কিন্তু আপনি যদি ভালো ভালো কোনো পোস্ট দিয়ে পোস্টারে আপনি অ্যাড রান করেন তাহলে মানুষ কিন্তু পোস্টের প্রতি মানে পোস্টের রিলেটেড যারা ইন্টারেস্টেড এই রিলেটেড তারা কিন্তু তখন ইচ্ছে মানে উইলিংলি আপনার ইয়াতে লাইক পেজে লাইক দেয়, দেয়। হ্যাঁ এরকম আমিও পাইছি এটা। আমি আমি লাস্ট যে পেজটা নিয়ে কাজ করতেছি এটাতে দেখলাম যে এরকম ওনারা হ্যাঁ পোস্ট বুস্ট করে ঠিকই কিন্তু অর্গানিক্যালি কিন্তু ফলোয়ার বাড়তেছে প্রতিদিন অনেক। হ্যাঁ, এইটাই। না আমি এখন সব জায়গায় এটা হয় না, অনেক ক্ষেত্রে আবার ওই যে লাইক দিলেই কিন্তু লাইক পাওয়া যায়, মানে লাইক অবজেক্টিভ দিলে। আবার এটা ঠিক আছে, পোস্ট ভালো হইলে মানুষ এমনি আপডেটেড থাকার জন্য লাইক দিয়ে রাখে। যেমন আমরা নিজেও দেখেন এডে মেসেজ অবজেক্টিভ আছে, বাট আমাদের পছন্দ হয়েছে পোস্টটা, বা মনে করি যে এই এই পেজটা আমার সামনে দরকার পড়বে, তখন কিন্তু আমরা একটা লাইক দিয়ে আসি। হ্যাঁ এরকমই যেমন আমরা খেলার পেজ গুলো বেসিক্যালি যেগুলো মানে ভালো ভালো পেজ আছে এগুলোতে খেলার আপডেট দেয় এগুলো আমরা লাইক দেই। হ্যাঁ এরকম আর কি যে ওনার দেখলাম যে ভালো ভালো মানে কন্টেন্ট দিয়ে ভিডিও দিচ্ছে, ভালোই ভিউ হচ্ছে ভালো প্লাস হচ্ছে ওখান থেকে অর্গানিক্যালি ফলোয়ারও বাড়তেছে, শুধু যে ভিডিও ভিউ হচ্ছে তা না ফলোয়ারও কিন্তু বাড়তেছে, হ্যাঁ, এটাও কিন্তু একটা ভালোই। এইটাকে আমি রান করছিলাম। এই যে দেখেন লাভ রিয়েক্টিভ এসে আসছে। ওনার কাহিনী কি বলছিলাম প্রথমে, যে এমনিতে মানে না বুঝে টার্গেটিং করে কি হয়েছিল? হ্যাঁ ওই যে একটা মানে কি জানো একটা স্টুডেন্ট কনসালটেন্সি সেন্টার এরকমই তো। না না এটা না, এটা না, বলি নাই। ওটার কথা না তাহলে না স্যার উনি এটা বলেন না জাদুকরে একটা দেখেন, বলছি। উনি জাদুকর আর কি, ওনার নাম ওই যে বাংলাদেশের কিউই আর্টিস্ট, আচ্ছা যে ইংলিশ গান করেন আর কি। এখন এই প্রথমে রান করছিল কি এমনিতে না বুঝে রান করায়, যত যারা হিন্দি গান শুনে আর কি, এটা আর কি হার্ড রক একটু, যারা মেটাল বা রক গান সম্পর্কে একটু আইডিয়া আছে ওনারা বুঝেন, এটা আর কি একটু ডিজর্টেড মিউজিক হয়, একটু আর কি নয়েজ বেশি থাকে, ওই যে সফট টাইপের না, একটু হার্ড টাইপের গান ওইগুলাই। এখন উনি এমনভাবে এয়ার ডান করছে, সব যারা হিন্দি গান শুনে, যখন ইংলিশ গানই কম শুনে, হিন্দি গান বা ওই যে আরমান আলিফ টাইপের অপরাধী টাইপের গান যারা শুনে আর কি, ওইসব মানুষের কাছে যাওয়া শুরু করছেন। আর এখানে তো দেখতেছেন লাভ রিয়েক্ট বেশি, ওইখানে হাহা রিয়েক্টের চাইতে এংরি রিয়েক্ট বেশি ছিল। বলে যে এটা কোনো গান হইলো নাকি, এটা আবার কি, মানুষ কমেন্টে গালাগালি শুরু করছিল। এরপরে ভয় পেয়ে উনি ওনার ফেসবুক স্টপ করে দিয়েছিল। মানে গ্রামে গঞ্জে যেদিকে আছে সব দিকে যাওয়া শুরু করছিল পোস্টটা, ঠিকঠাক মতো টার্গেটিং করতে পারে নাই, টাকাও হুদাই গেছে, ভাই আর বিনিময়ে গালি পাইছে, আর এংরি রিয়েক্ট পাইছে। আচ্ছা এই ভালো একটা কথা স্যার মনে পড়ছে, আচ্ছা কোনো ইয়াতে যদি এঙ্গেজ রিয়েক্ট করে তাহলে কি ওই পেজের কোনো প্রবলেম হয় বা না না, রিয়েক্ট করলে এটা তো দেখবে যে এঙ্গেজমেন্ট বাড়তেছে। অনেক সময় তো আমরা মানে মানে এমনিতেই এংরি রিয়েক্ট আসার মতো পোস্ট দেই, বলতে আমাদের উপর হেট না, যেমন কেউ একজন অপরাধ করছে ওরে নিয়ে একটা, যেমন আপনি একটা খুন করে আসছেন, আর আপনার এটা আমি একটা পোস্ট দিলাম, তাহলে তো মানুষ তো এংরি রিয়েক্ট দিবে। বাট এখানে তো আমার কোনো ক্ষতি হওয়ার কথা না, আপনার বদনাম গাইছি, আপনার গীবত গাইছি, মানুষ আপনার উপর রাগান্বিত এংরি রিয়েক্ট দিছে, এখানে তো কোনো ঝামেলা হওয়ার কথা না। রিয়েক্ট তো দিছি রিয়েক্টের জন্যই, বুঝতে পারছেন? এইটা আর কি রান করা হয়েছিল।
এখন এই যে ওনার এই নতুন গানটা আসতেছে বা ওনার কি এসইও করে দিছিলাম আমি দেখাই ওনার আমার এই যে ক্লায়েন্ট আর কি ওনাকে ফাইবারের মাধ্যমে পাইছিলাম পরে এখন ওনার কাছে বাইরে সব কাজ টাজ করছে এটা একটা ক্লায়েন্টের আইডি আমি ওইখানে যাই ওই যে জাদুকর এইটা আর কি ওনার মিউজিশিয়ান চ্যানেল এই যে এইটা এই যে গানটা শুনে আর কি এটা আর কি হার্ড রক টাইপের এখন উনি করছিল কি এই যে যা করেন উনি যে সময় আমার কাছে আসছিল এমনিতেই ঠিক আছে অনেক প্রফেশনাল যেমন এই ভিডিওটা দেখেন অনেক প্রফেশনাল কিন্তু মিউজিক করছে এই যে স্যার এগুলা কি উনি ভিডিও শুট করে করছে? হ্যাঁ ভিডিও শুট করে করছে যে মানে নিউজিল্যান্ডে থাকে এই যে দেখেন অ্যাক্টর টেক্টর আছে এই যে দাম তো এইটা অনেক অনেক এক্সপেন্সিভ হইছে। হ্যাঁ এক্সপেন্সিভ এভাবে করছিল বাট উনি আর কি যে মার্কেটিং কোনো স্ট্র্যাটেজি নিয়ে নামে নাই সো এই যে 1.23 কে সাবস্ক্রাইবার দেখতেছেন এইসব ম্যাক্সিমাম ওনার আর কি 100 নিচে সাবস্ক্রাইবার ছিল এরকম আবার এটা আপলোড দিয়ে দিছে কোনো পারফেক্ট প্ল্যানিং ছাড়া এরকম ছিল পরে বলা যায় যে এখন পুরো বাংলাদেশে আর কি যে বাংলাদেশের যে ব্যান্ড মিউজিক যে কমিউনিটিগুলো আছে ওইগুলাতে এখন সবাই ওনারে চিনে ইভেন উনি অনি হাসানেরও সাপোর্ট পাইছেন এরপর যে আর্টসেলের সেজান বাইরে চিনেন আর্টসেলের নাম তো শুনছিলেন আশা করি কেউ না কেউ শোনার তো কথা আসলে গান শুনতে স্যার হ্যাঁ এরকম মানুষ যদি থাকে তাইলে উনি বাঙালি না আর কি যাই হোক যদি আর্টসেলের না চিনা থাকেন ওই যে আর্টসেলের যে ড্রামার কিন্তু মানে ওনার চোখে উনি পড়ছিলেন যেহেতু ওনার কন্টেন্ট ভালো অবশ্যই ওদের চোখে পড়বে ইভেন গান যে গান অ্যাপটা আছে না ওইটাতেও কিন্তু ওনার প্রমোট করছে বাট ওইসব আমি কিছু করি নাই বাট ওই জায়গায় কি ধাক্কাটা আসলে আমি দিচ্ছিলাম ওই যে বাংলাদেশে প্রচুর মার্কেটিং করছে আমি বলছিলাম যে ভাই বাংলাদেশে যদি আমি মার্কেটিং করি তাহলে আমি নিজে কন্টেন্ট লিখতে পারবো বিদেশের বদলে আমি দেশি করি না হয় আচ্ছা তাইলে করো কিন্তু বাংলাদেশেই করছি এখন বাংলাদেশে এখন ওনার প্রচুর ফ্যান বেস স্যার উনি কি আপনার পরিচিত? হ্যাঁ ওনার পরিচিত বলতে ওনার সাথে একটা কথা হয়েছে উনি কিন্তু আসলে এই যে বাংলাদেশি ব্যান্ড মিউজিক কমিউনিটিতে আসলে এমনিতে আরেকটা মানে মোটামুটি একটা পরিচিত ফেস উনি এখন উনি কিন্তু এই যে জাদুকর নাম দিয়ে আসছে এখন ম্যাক্সিমাম মানুষই ওনার নাম এখন জানে না উনি আসলে কি উনি আর কি এই নামটা প্রতিষ্ঠিত করতে চাইতেছে যে ব্র্যান্ড বেলুটা বলতে এখন কি করতে চায় ওই যে ধরেন কোন একটা কনসার্টে গেল এখন উনার অরিজিনাল নাম যদি জানে তাহলে বলবে যে অমুক ভাই আসছে অমুক আসছে এটা বলবে না বাট এখন যদি ওনার পরিচয়টা না জানে এখন কোনো কনসার্টে গেলে সবাই কি বলবে যে জাদুকরের কনসার্ট আছে বা জাদুকর এই কনসার্টে আছে এরকম হবে না উনি আসলে এই জিনিসটাই প্রতিষ্ঠিত করতে চাইতেছে মানে এই ব্র্যান্ড নেমটা সো আমার সাথে যে সময় কাজ করছে বলছে যে আমার লাইভ ফিসটা দেখানোর জন্য আমার সাথে একটা এগ্রিমেন্ট পাঠাইছে নিউজিল্যান্ড থেকে ওইটাদেরকে আমার সাইন করা লাগছে এরপর ওইটা রিটার্ন করছি এখন আমি যদি ওনার পরিচয় ফাঁস করে দেই বা ওনার তথ্য যদি কাউকে দেই তাহলে আর কি আমার এগেনস্টে উনি মানে লিগ্যাল অ্যাকশন নিতে পারবে ওই জন্য আর কি সাইন করছিলাম আমি এভাবে হয়েছিল মানে উনি মানে চায় না যে ওনার পরিচয়টা প্রকাশ হোক যাদের সাথে কাজ হয় ওনার সবার সাথে এইভাবে চুক্তি করে চুক্তি করার পর মানে রিয়েল ফেসটা দেখায় এরপর আর কি উনি ওনার মেইন আইডি থেকে আমার ফ্রেন্ডশিপ পাঠাইছে পরে দেখে এই মানুষটারে তো আমি অনেক আগে থেকে চিনি ইভেন ওনার অনেক গানও শুনছি বাংলাতে দেশে অনেক গান করছেন এইটা আর কি উনি এই দেখেন এই যে মডেলগুলো ইউজ করছে কি গানটা এমনিতে এখন না শোনাইলে আবার এটা কপিরাইটে ধরে ফেলবে স্যার জাদুঘর লিখে সার্চ দিলে তো এমএজি উসমানী জাদুঘর চলে আসে স্যার ওনার তো জাদুঘর ইয়ে অলওয়েজ পাই ইয়ার্স না জাদুঘর অলওয়েজ ইয়ার্স লেখেন বা অলওয়েজ ইয়ার্স লিখে শুধু সার্চ করেন অলওয়েজ ইয়ার্স এই গানটা গানের নাম লেখেন জাদুঘর তো আরো অনেক আছে জাদুঘর নামে গানও আছে অনেক জাদুঘর না জাদুকর উসমানী আসবে কেন অলওয়েজ ইয়ার্স সার্চ করে দেখেন স্যার যেইটাই দেন ওইটাই আসে অলওয়েজ ইয়ার্স লিখে সার্চ করেন যেমন আমি ইনকগনিটো মোডে যাই বলতে গান তো গানের ক্ষেত্রে ওইরকম করে খুঁজবে 8 মাস আগের গান এই গানটা 8 মাস আগে ইউটিউবে ছাড়ছিল পাইছি অলওয়েজ ইয়ার্স এই যেখানে অলওয়েজ ইয়ার্স লিখলে তো এটা আসছে অলওয়েজ ইয়ার্স গানের নাম যে হার্ড রক টাইপের গান প্রচুর মার্কেটিং করছে আর কি যে দেশে উঠে যাবে ওনার কন্টেন্ট ভালো ইভেন কোয়ালিটিও ভালো এবং ভিডিও যে কোয়ালিটিটা করছে এইটা অনেক ভালো আর কি ইভেন ওনার ট্যালেন্টটাও আছে ভয়েস অনেক ভালো
এটার কিনা আসলে উনি আরো আরো অনেক বেশি ডিজার্ভ করে, যে এই লেভেলের গানটা গাইছে বা কাজগুলা, এটা কিন্তু আরো বেশি করে ডিজার্ভ। তো ভয়েস তো শোনা যাবে না, নিলে দেখাই আপনাদের যে ফেসবুকে অ্যাড সবগুলো এখানেই রান করছিলাম। আচ্ছা, যদিও আপনাদের যে টপিকটা আর কি ফেসবুক নিয়ে কথা বলবো এটা বলছিলাম না, তো আপনাদের এটা দেখাই যাবো, আজকে অ্যাডসেই যাবো। এখন এই জিনিসটা মানে লাস্টের সোলোটা আসলে বেশি জোস লাগছিল আমার, ওনার তো এমনি কিছু শুনছিলাম। সাউন্ড কি শোনা যায়? হ্যাঁ স্যার অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করে স্যার? ভেরিফাই বলতে ওই যে যদি পরে লাগে আর কি, ওইটাই আপনার তখন ভেরিফাই লাগবে। আমারটা এখন ভেরিফাই করা লাগে নাই, ওই যে ডিটেইলস দিতে হবে আপনার, যে নাম ঠিকানা, যে ওরা যা চাইবে তা, যখন যেটা দরকার পড়ে। স্যার তোমরা যে facebook.com বিজনেস ওটা হুম, কি? হ্যাঁ হ্যাঁ, যদি দরকার পড়ে, আপনার যখন দরকার পড়ছে। আমার তো এটা কোনো কিছু দরকার পড়ে নাই, আমি আমার চালা যাইতেছি। স্যার আমি একজনের কাছে শুনছি ওটা নাকি মোটামুটি অনেক মানে ইয়া করলে ইনভেস্ট যখন আপনার দ্বারা অনেকগুলো বুস্ট হয় হুম, তখন নাকি চায় হ্যাঁ। মিনিমাম 1-2 লাখ ডলার হইলে, আদারওয়াইজ চায় না। না, অনেকের চায়, বা যাদের ডিজেবল হয়ে যায় ওদের কাছে চায়, বা নিজে নিজে ভেরিফাই করা যায়, এটা সমস্যা না। আমারটা তো ভেরিফাই করে দিতে ফেসবুক, করে ফেলেন যদি পারেন স্যার, মানে করে দিছে অলরেডি। তাহলে তো দিচ্ছি। ভালো আছে তো স্যার গানগুলো, হ্যাঁ, তো ডিফারেন্ট ডিফারেন্ট কিছু হার্ড রক। গানটার একজন সিরিয়াল কিলার, মানে সিরিয়াল কিলার নিয়ে বললো যে এই মেয়েটা হলো সিরিয়াল কিলার, মানে ছেলেদের এই যে প্রেমের ফাঁদে ফালায় এরপর আর কি নিয়ে মাইরা ফেলে। আর যে জাদুকর হলো আর একটা ভিকটিম। এই যে গানের লিরিকটাই আসলে এইরকম আর কি, মানে সেখানে যে গান গাইতেছে সে আর কি এক আত্মা হয়ে আসছে, এইটা গান গাইতেছে এইরকম লিরিক্স এখানে আসে। আমার গিটার সোলোটা ভালো লাগে। এই যে দেখেন এই সোলোটা, সোলোটা আসলে বাজাইছে যে তাওকির তাজাম্মুল, ওইটা বাংলাদেশে ওই যে হ্যালুসিনেশন ব্যান্ডের আর কি যে গিটারিস্ট উনি, মানে সব কিছুই ওনার ঠিক আছে, মার্কেটিং স্ট্র্যাটেজিটা একটু মানে এই চেঞ্জ করা লাগবে আরো। আসলে উনি ডিজার্ভ করে আরো বেশি, 20,000 অনেক কম। স্যার এটা আমাদেরকে ইউটিউবে দেখাবেন, কি আমাদেরকে কি ইউটিউবের দেখাবেন কিছু? এসইও? হ্যাঁ দেখাবো, দেখাবো না কেন, হ্যাঁ। আচ্ছা দেখাবো। ওনার এসইও করে দিয়েছি, এরপর আর কি মানে মার্কেটিংটাও করছিলাম ওনার আমি ফেসবুকে। যাই হোক, এখন এটা অফ করি। তো এই যে দেখেন ওনার অ্যানালিটিক্স আসলে এখানে, তো জাদুকরের না, হ্যাঁ জাদুকরের নতুন গান আর কি আসতেছে। আচ্ছা, এই চ্যানেলে আর কি ওনার মানে এই মানে সাবস্ক্রাইবার করে, মানে সাবস্ক্রাইব করে রাখেন, যদি আর কি তেমন কোনো এফেক্ট পড়বে না এখন, তাও আপনারা থাকেন আর কি। এটা যাই কাজ দেখবেন সবগুলোই মনে করেন যে আমার কাজ, বলতে আচ্ছা আমি ভিডিওটা ছাড়া বাদ বাকি যেই কাজই হয় সবকিছু আমি করি, ইভেন ফেসবুক বলেন বা এটা বলেন। এখন সাবস্ক্রাইবার তো বেশি না, না মাত্র না, এটা তাও বললাম না, ওনার আর কি একদম প্ল্যান ছাড়া নিয়ে আসছিল, যে 1,000 সাবস্ক্রাইবার যেটা বলেন ওইটা কিন্তু আমি আনাইছি, যা করছি সব আমি করছি। ওনার সাবস্ক্রাইবার কোয়ালিটিটা আছে, হ্যাঁ ওনার যে কোয়ালিটিটা, এটা আর কি অটোমেটিক্যালি এটা উনি এটা ডিজার্ভ করে, অনেক বেশি ডিজার্ভ করে। 90 কে 61। আচ্ছা, তো দেখেন বিজনেস ডট ফেসবুকে এত কিছু দেখা যাইতেছে না, যে দেখেন এখানে আর কি সবকিছু পাওয়া যায় আর কি, এটা আপনার নিজের যে আপনার পেজ থাকে তাহলে অটোমেটিক্যালি বুঝে গেলেন যে নোটিফিকেশন টোটিফিকেশন সবকিছু এখানে পাবেন। ইভেন ফেসবুকের একটা অ্যাপস আছে ওই যে মোবাইলের আর কি, ওই যে এটার নাম কি দেখি তো একবার, মোবাইলটা অন করে।
আচ্ছা, আইফোনে এটা বিজনেস সুইট নাম, এখন অ্যান্ড্রয়েডে তো এই নামই তো থাকার কথা, বা ফেসবুক পেজ ম্যানেজার থাকতে পারে নামটা। আইফোনে এটা বিজনেস সুইট। তো বিজনেস সুইটটা এই যে এইটা নামায় ফেলেন, তাহলে আর আপনার যদি পেজ থাকে তাহলে সব অ্যানালিটিক্সটা আপনাদের ওই যে মোবাইলে পাবেন। মোবাইলটা আমার অনেক ভালো লাগছিল, মোবাইলে অনেক সুন্দর গুছায় রাখা সবকিছু। ইনবক্সও এখান থেকে ডিরেক্ট দেখতে পারবেন। এরপর পোস্টগুলোও আস্তে ধীরে আসুক। ওই যে এখানে মেসেজগুলা সুন্দর করে দেখা যাচ্ছে। এরপর পোস্ট, ওই যে ফেসবুকের যে ইনসাইটটা বলছিলাম না, এই যে ইনসাইটটা এখানে পাবো আর কি সবকিছু, তাহলে এখান থেকে দেখায়, তাইলে বলা যায় না যে মিস করছি। আগে হইলে আগের ভার্সন থাকলে আমি ফেসবুকে দেখাই দিতাম, এখন নিউ ভার্সনে আমি বিজনেস ম্যানেজার থেকে সবকিছু দেখাইতে হচ্ছে। এই যে দেখেন রিচ কত হয়েছে, এঙ্গেজমেন্ট কেমন আসছে, 42 পোস্ট, এরপরে যে 1578টা এঙ্গেজমেন্ট আছে, আর 18,337 জন মানুষের কাছে গেছে, রিয়েকশন আছে 371টা, কমেন্ট এতটা, শেয়ার এতটা, সব কিছুই পাবেন এখানে। শিডিউলড আছে কিনা কিছু, কিছু শিডিউল নেই। এটা তো প্রত্যেকটা পোস্ট ওয়াইজ একদম দেয়া আছে সব। কি? বলছি প্রতিটা পোস্ট ওয়াইজ দেওয়া আছে হ্যাঁ, সব সব কিছু। কিছু দেয়া আছে। আমার এবার এখান ক্ষেত্রে থেকে যেরকম, বুস্ট করতে পারবেন, ওই বুস্ট করলে আর কি আবার ওই যে ওইভাবে হ্যাঁ, চলে যায়, এইটাও প্রেফারেবল না। বুস্ট করতে হলে অবশ্যই অ্যাডস ম্যানেজারে গিয়ে করতে হবে। এই সব কিছুই পাওয়া যাবে এখানে। যাই হোক, এটা গেল অ্যাডসে। গেলে তো অ্যাডস ইনসাইটটা দেখি, ইনসাইটে গিয়ে এখন সুন্দর করে সব কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ, এই তো সুন্দর করে আসছে যে কন্টেন্ট, অডিয়েন্স, ইনস্টাগ্রাম ফলোয়ার্স। ইনস্টাগ্রামটা অ্যাড করলে ইনস্টাগ্রামের অ্যানালিটিক্সগুলোই পাবেন। ভিউ অডিয়েন্স রিপোর্ট দেখেন সব কিছু আর কি, কোন জায়গায় কতজন মানুষ আছে এই জিনিসটা। টপ কান্ট্রি হলো বাংলাদেশ, এরপর নিউজিল্যান্ড, যেহেতু উনি আর কি নিউজিল্যান্ডে কাজ করে, সো নিউজিল্যান্ডটাই। অডিয়েন্স গেল, ওভারভিউতে, ওভারভিউতে দেখলাম ট্রেন্ডসে। একটু মিউট করেন ভাই, নয়েজ আসতেছে। এটার কি রিচ, এটার কি অ্যাড রান করছিলাম তখন 41.9 কে রিচ হয়েছে, পর কমে গেছে অনেক কম রিচ। আর পোস্ট রেগুলার দেয়া লাগবে আর কি, পোস্ট যদি রেগুলার দেয়া না হয় রিচটা কমে যায়। ইনস্টাগ্রামে রিচ আবার কি বাড়ছে, এইটা নিয়ে অবশ্য কাজ করি না, ইনস্টাগ্রামের সামনে কাজ করব ওনার। ইনস্টাগ্রামে মানে ওনার ফলোয়ারটা বৃদ্ধি করার দরকার আসলে। কন্টেন্ট, এটা এখানে গেল, অডিয়েন্সটা দেখি। ওই যে রাত্রে কখন আলারগুলো অ্যাক্টিভ থাকে, ওইটা কই থেকে যে দেখবো, এখানে তো পাচ্ছি না, নাকি সরাই ফেললো? সরানোর তো কথা না। মোর টুলসে গিয়ে দেখি তো, অডিয়েন্সেস, এটাও সরি, এটা তো আমি অডিয়েন্স ক্রিয়েট করে রাখছিলাম, ওইসব দেখা দিছে, ওইসব না, পেলাম না। বা এটা সরাই ফেলতে পারে, বলে জানা, বাট সরানোর কথা না, এই জিনিসটা ফিচারটা সরাবি বা কেন? এইসব দেখেই তো স্যার আমি আপনার, পোস্ট দিতাম না, আমি কখন পোস্ট দিতে হবে ওইটা। আর আপনার কি ইউটিউব চ্যানেল আছে? না, আমার নিজস্ব ইউটিউব চ্যানেল নাই। মানে যে ফেসবুক অ্যাডস নিয়ে 2020 সালে বাংলা কোনো টিউটোরিয়াল নেই স্যার। যদি একটা বাংলা টিউটোরিয়াল দিতে পারেন হিট হবে একদম সেই লেভেল। আচ্ছা, দেখা যাক, ওইরকম প্ল্যান করি না ভাই, আর আমিও অনেক আইলসা ভাই, যে আইলসামির জন্য অনেক কিছু পারি না আসলে। ওই যে কাজ না হই না, এটা ফাইবার ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, মানে এই যে অন্যান্য কাজের কারণে। অন্যান্য ক্যাটাগরির আপনার অনেক টিউটোরিয়াল আছে, ফেসবুকের আছে, কিন্তু 2020 যে আপডেটটা, হ্যাঁ, আপডেটটা যদি ভালো করে দেওয়া যায় মানে অনেক ভালো ভিউ হবে। এটা তো একটা ইনকাম মানে সোর্স আচ্ছা, অবশ্যই। 2021-এর জন্য না? হ্যাঁ, 21 জন্য আচ্ছা, তাই যেটা। মানে দেখা যাক এটা তাহলে কি করা যায়। এখন আমার মাইক্রোফোনের কোয়ালিটি কি ভালো আছে, মানে এখন ভয়েসটা? তো ভালোই আছে। না, এমনি শোনা যায় আর কি স্পষ্ট? হ্যাঁ, স্পষ্ট শোনা যায়। আমি বলতেছিলাম কি,
আপনার একটা মাইক্রোফোন কিনলো, আপনি যদি মনে করেন একটা ভিউ, না একটা আমার একটা ভিডিও এইটা 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ হয়, তাহলে এটা থেকে তো মানে রেমুনেশন আসবে অনেক বেশি, অন্যরকম। এই জন্য বললাম। এইটা এই মাইক্রোফোনটা আমার এটা আর কি, মানে এমনিতে নয়েজ আসে আশেপাশে তো অনেক সময়, অনেক মানে ধুমধারাক্কা কথাবার্তা, বাড়ি টাড়ি এইসব স্পষ্ট থাকে। আছে, আচ্ছা তাহলে ঠিক আছে। স্পষ্ট আছে problem নেই। আচ্ছা, সবকিছুই মানে অনেক ডিটেল না, অবশ্য এডস তেমন একটা বদলে যায় নাই, এডস আগের মতোই আছে। বাট ওই যে নতুন সব জিনিসপত্র আছে, প্রথমে আমি নিজে দেখে ইউজ টু হই। মানুষ কিন্তু একটা ঘোরের মধ্যে আছে, যে ফেসবুক উল্টায় পাল্টায় ফেলছে, সিস্টেম পাল্টায় ফেলছে, সবাই বাংলা টিউটোরিয়াল খুঁজতেছে, এভাবে ইংলিশ আছে অনেক, কিন্তু বাংলাদেশে আসলে ইংলিশ বা ইংলিশ আছে, না বাংলাটাই বেশি ভিউ হয়। হ্যাঁ, না এখন একটা জিনিস বাংলা দেখছি আমরা, বাঙালির মেন্টালিটি আসলে বাঙালিরাই বোঝে। যেমন বাংলাদেশিদের হ্যাঁ, যে ফেসবুক মানে এই যে পেজের যে টিউটোরিয়াল গুলা বলেন, বা এই যে অ্যাডস এর যে টিউটোরিয়াল গুলা বলেন, এইটা এক ধরনের হয়। ইভেন মানুষ কিন্তু অ্যাডও রান করে এইভাবে, ফেসবুক পেজও চালায় এইভাবে, সবকিছু কাজগুলো করে এইভাবে। বাট সব বিদেশিদের দেখলে বাংলা বোঝা যায় যে ওরা অন্য কোনো প্ল্যাটফর্ম ইউজ করতেছে, ওদের স্ট্র্যাটেজিটা অন্যরকম। অন্যরকম। হ্যাঁ, এই জন্য আর কি। আমরা কি চাই এটা আমরাই বুঝি, ওরা কিন্তু হ্যাঁ, আমাদেরটা বুঝে না। হ্যাঁ এটাই, অটোমেটিক্যালি বুঝেন? এটা চলে আসে। আমি নিজেও দেখছি যে ইংলিশগুলো ঠিক আছে অনেক ইনফরমেটিভ, বাট দেখি যে এইটা আসলে আমার কাজে আসতেছে না। আমার কাজে আসছে যে বাঙালি কারোটা যদি দেখি, তাহলে দেখি এইটা যে আমি যেটা খুঁজতেছি এই জিনিসটাই পাইতেছি, কিভাবে যেন হয়ে যায় আসলে। তাই তাহলে দেখা যাক কি হয়। একটা আপলোড করে দেবো না, আপনারা তাহলে এটা মানে প্রচার করবেন। আমরা করবো, এটা প্রবলেম না, মানে হচ্ছে আপনাকে একটা ভালো চ্যানেল ক্রিয়েট করা, একটা ভিডিও করেন, দেখবেন যে এটা ভালো রান ইয়া হবে। হ্যাঁ, এটাই তো বলছি যে ভিডিওটা আপনারা হ্যাঁ, আমরা যেখানে যেখানে আছে আমরা এটা শেয়ার করে দিলাম, এটা প্রবলেম বিভিন্ন গ্রুপ। দেখো এখানে তাইলে বেশি কিছু দেখানোর দরকার নেই। এখন আমাদের অ্যাডস ম্যানেজারে যাওয়া লাগবে। এখন অ্যাডস ম্যানেজারে গিয়ে একটু মানে মানে ঘাটাঘাটি আমরা করি। দেখেন এখানে তো সবকিছু দেখলাম, যে মোর টুলসে গেলাম। এখানে আরেকটা জিনিস আপনাদের এর আগে দেখাইতে পারি। এখন কে আসলো? রকি ভাই এখন আসছেন? বা নিউ একটা পেজ আর কি, এই পেজটা আর কি আমার ভাইয়ের বলছিল, এইটার কি আমি অ্যাড অন করে এইটাতে আসলে সব সেল আনছিলাম। আচ্ছা এটার কি রিপ্লাই দিল না? দিছে, বাস সে 2 সপ্তাহ আগে অ্যাড অন করছিলাম, এটার কোথাও আর কি বলা হয়েছিল, এটার দেখে কিছু পাই কিনা। না, এটা নাই। আচ্ছা এটা অ্যাডস ম্যানেজারে, আমি অ্যাডস ম্যানেজারে যাই। তাহলে এখন আসি, আমরা অ্যাডস ম্যানেজারে যাব। অ্যাডস ম্যানেজারে যাইতে হলে ওই যে এই লিঙ্ক ডাইরেক্ট আছে যে business.facebook.com বাই অ্যাডস ম্যানেজার ইউজ করলে হবে, বা facebook.com/অ্যাডস ম্যানেজার, বা এখানে আর কি business.facebook.com এ এসা যে অ্যাডসে একটা ক্লিক করলে হয়, এখানে আসবে আর কি 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 আমি অ্যাড রান করছি। সো আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি, ক্রিয়েটগুলো ওই যে পেজে যেভাবে অ্যাড রান করছি সেম অবিকল ওইভাবেই হবে। বাট এইভাবে তো আমরা চাই না, আমি তো বলছিলাম এইটা সবসময় আমরা অটোমেটেড যেটা আছে ওইটা আমরা অ্যাভয়েড করব। সো এখানে করবো না, আমরা এখানে ক্লিক করব অ্যাডস ম্যানেজারে। এই যে দেখেন business.facebook.com/অ্যাডস ম্যানেজার, এইটা, বা facebook.com/অ্যাডস ম্যানেজার, যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। ও আচ্ছা, একটা জিনিস দেখছেন আগে কিন্তু ওই ক্লিক করার পর কি ছিল, business.facebook বাই এই যে অ্যাডস ম্যানেজার, পরে আবার এটা facebook.com/অ্যাডস ম্যানেজার হয়ে যাবে। দেখেন একটু টাইম দেন, এই যে দেখেন facebook.com/অ্যাডস ম্যানেজার। এই জিনিসটা আসলে কি জানেন বা বুঝেন? হুম, ওই যে business.facebook.com এটা আসলে কি, বা যদি ধরেন meet.google.com এটা আসলে কি? এমনিতে তো জানি google.com একটা জিনিস, আর meet.google.com এ মারলে এইটা চলে আসে কেন? কেউ বলতে পারবেন? কেউ না কেউ তো জানার কথা এটা। এই জিনিসটা কি বলেন তো, meet.google.com? আচ্ছা বলি যে আপনাদের এই যে google.com, এইটা, এই যে google.com এই জিনিসটা আসলে কি, যে এইসব তো আইসিটিতেই আছে বা সাধারণ, এটা একটা জেনারেল নলেজ। এই জিনিসটাকে কি বলে? এই যে google.com, facebook.com
বা xyz.com, অমুক তমুক .net এইসবরে কি বলে? স্যার এগুলো কি ইউআরএল লিংক বলে না? ইউআরএল লিংক বলে, বাট এইসব আসলে কি? এইসব আসলে যে গুগল যে .com যে জিনিসটা আছে এটা হলো ডোমেইন। ডোমেইনের নাম শুনছিলেন কখনো? এসব আসলে ডোমেইন বলে। আর পুরোটা যেটা জি দেখছেন স্যার। এটা আসলে ইউআরএল, মানে যে অ্যাড্রেসটা ওইটা আর কি ইউআরএল। বাট এই যে google.com এই ব্যাপারটা হলো যে একটা, ওইটা একটা ডোমেইন নেম, ডোমেইন। বা যে facebook.com এটা হলো একটা ডোমেইন নেম। বাট এর সামনে যে business.facebook.com হলে যে আরেকটা জায়গায় চলে যায়, এই জিনিসটা কি? এই যে business.facebook.comটা হলো এই যে ফেসবুকেরই একটা সাব ডোমেইন। সাব মানে তো বুঝতে পারেন যে সাব ক্যাটাগরি জিনিসটা আছে না, একটার মানে লেজে লেজ দিয়ে যদি আরেকটা গজায় আর কি, এইটারই তো সাব বলে। এরকম বলি না যে কি বলা যায়, সাবসেকশন বা সাব ব্রাঞ্চ, এরকম তো আমরা অনেক কিছু শুনছি। এইটা হলো যে আপনার সাব ডোমেইন। যে google.com আর একটা সাব ডোমেইন কি হলো, meet.google.com। এরপর তো আরো জিনিস আছে, doc.google.com। এরপর কি আছে যে classroom.google.com, অনেক কিছু মানে habijabi.google.com আছে না, সবগুলোই হলো যে আপনার কি একটা সাইড ডোমেইন। মানে সাইড ডোমেইন বলতে এটাকে সাব ডোমেইন বলা হয়, ওটা এরকম। তাহলে দেখেন প্রথমে কিন্তু এখানে কি ছিল, business.facebook.com/ads manager থেকে facebook.com/ads manager গেছে। এইটারে বলে যে রিডাইরেক্ট করা। এটা নিয়ে এখন এত চিন্তা করেন না, আমি যেটা বলছি এটা নিয়ে একটু মাথা ঘামানোর দরকার নাই। ওইসব আর কি এসইও তে গেলে বলবো, এসইও তে এইসব কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আগে একটা আর কি একটা আইডিয়া দিয়ে রাখি। ওই যে এখানে কি করছে, এই ব্যাপারটা হলো যে রিডাইরেক্ট করা। আমি ক্লিক করছি কিন্তু business.facebook.com/ads manager, বাট এটা রিডাইরেক্ট করে কই গেছে, facebook.com/ads manager। মানে একটা ইউআরএল এ ক্লিক করে আরেকটা ইউআরএল এ পাঠিয়ে দিছে। এটা কিন্তু চাইলে এখন অন্য কোনো জায়গায় পাঠাইতে পারতো, বাট ওরা এটাই সিলেক্ট করে রাখছে, কেউ যখন business.facebook.com/ads manager এ ক্লিক করবে তুমি ওরে মেইন ওয়েবসাইটের facebook.com/ads manager পাঠিয়ে দিও। বুঝতে পারছেন? এইটাই হলো মানে রিডাইরেক্ট করছে। এটা নিয়ে তো চিন্তা করার দরকার নাই, এমনিতেই বললাম। পর আরেকটা ইনফরমেশন দিয়ে দেই যে meet.google.com দেখছেন তো, এই যে এরকম অনেকগুলা কিন্তু সাবসেক্টর আছে গুগলের। এগুলা কিন্তু আসলে সবগুলা গুগল খুলে নাই। গুগল করে কি, ওদের তো অনেক বড় বড় ইঞ্জিনিয়ার আছে না, ওই ইঞ্জিনিয়ারদের বা ওই যে যারা কাজ করে জব করে ওদের সাইড প্রজেক্টগুলো এইসব আসলে। গুগলের এত সব প্রতিষ্ঠান কেমনে আসে আসলে? এসব ওইভাবে আসে আর কি। যে এখন ধরেন আপনি খুব ভালো একজন এই যে সফটওয়্যার ডেভেলপার, আপনি এরকম একটা খুলছেন আসলে, এই যে এভাবে একটি এইভাবে ক্লাসরুম মানে ক্লাস করার জন্য বা ভিডিও কল করার জন্য এরকম একটা আপনি এই সফটওয়্যার বা সাইট বলেন খুলে রাখছেন, মানুষ এখানে খুব ভালো ইউজ করতেছে। ওরা করবে কি, এইটা কিনে নেবে বা ওনার কাছে নিয়ে নেবে, তাহলে তুমি ঠিক আছে আমার এখানে পার্মানেন্ট চাকরি করবা, কাজ করবা, তোমার তোমার এইটার বস হিসাবে তুমি থাকবা, এটার দায়িত্বে থাকবা তুমি, আর তোমার এটা আমি কিনে নিতেছি, ইভেন আমরা আমাদের সব সহায়তা পাবা। জাস্ট নামের আগে তোমারটা মিট আছে আর এরপরে .google.com দিয়ে ফেলবো। একজন classroom.com হয়তো বলছিল, এটা ওরা নিয়ে নিছে classroom.google.com, শেষ। ব্যাপারটা এরকম, মানে ওদের ইঞ্জিনিয়ারদের সাইড প্রজেক্ট যেগুলো আছে ওগুলো গুগল নিয়ে নেয়। এইভাবে আসলে ওরা অনেক মানে ইজিলি গ্রো করে বা গ্রো করতেছে। মানে এত বেশি ইনোভেটিভ চিন্তা করা লাগে নাই, যার ট্যালেন্ট আছে ওরা নিয়ে নেয়, ওর প্রজেক্টে নিয়ে কিনে নিয়ে এরপর .google.com লাগায় ফেলে, শেষ। এটা হয়ে গেল ওদের, যেমন মিটটা ওদের হয়ে গেল। এখানে আসি, ধরেন এমনিতে এখানে ক্লিক করতে পারেন facebook.com/ads manager, বা এমনিতে তো ads manager এ যাবেন। এখানে গিয়ে আপনারা এই যে এই পেজটা আসেন, এই অংশটা আসেন। এখন এখানে অনেক কাজ আছে, যেমন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগতে পারে। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে ওই যে সেটিংস গিয়ে করা লাগে, আপাতত এটা দেখাইতেছি না। অ্যাড অ্যাকাউন্ট যে ক্রিয়েট করার দরকার নেই, আপাতত এইরকম একটা ইন্টারফেস আসবে, এটা ডিলিট করে দিই তখন বুঝতে পারবেন একদম নতুন দেখতে কিরকম লাগবে। এই যে এরকম একটা অপশন আসবে আর কি, একদম নো রেজাল্ট ফন্ট এরকম থাকবে। এখানে আমরা ক্রিয়েটেড ক্লিক করব, এই যে দেখেন এখানে অনেকগুলো অপশন আসবে। আপাতত আজকে এতটুকু পর্যন্ত যাবো, আমি কিন্তু ভেতরে ঢুকবো না, এইসব নিয়ে একটু আলোচনা করব। এখন দেখেন আপনি যে অ্যাড রান করবেন, অ্যাডের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি কোন ধরনের ক্যাটাগরি চান এখান থেকে সিলেক্ট করবেন। এই জন্য বলি আর কি যে পেজ থেকে করার দরকার নাই, এত সব জিনিস কিন্তু পেজে থাকে না ডিরেক্ট করলে। এখানে দেখেন অ্যাওয়ারনেস আছে, কনসিডারেশন আছে, কনভার্সন আছে। অ্যাওয়ারনেস মানে তো কি সচেতনতা, তাই না? কনসিডারেশন মানে কি,
এটার বাংলা আসলে জানি না, ইংরেজিতে তো বোঝা যায়, বাট কনসিডারেশন জিনিসটার অর্থ কি হতে পারে? হ্যালো, ঘুমাই গেলেন নাকি ভাইয়া সবাই? কনসিডারেশন মানে হচ্ছে তো কনসিডার করা কোনো কিছুকে। এটাই তো বললাম না, আমি ইংলিশটা বোঝা যায়। কনসিডারেশন মানে কনসিডার করা, মানে বাংলাটা কি এটা ঠিক। আচ্ছা, দেখে ফেলি যে ফ্রিল্যান্সিং নাসিমের একটা কাহিনী শুনছিলেন? ওই যে সে কি করে মানে প্রোগ্রামিং এর ক্লাস করতেছে, এখন একটা জিনিস কিভাবে কাজ করে, একটা অপারেটর কিভাবে কাজ করে এটা জানে না। আচ্ছা চলেন আসেন আমরা এটা গুগলে দেখে নেই এটা কিভাবে গুগলে কাজ করে। সার্চ দিই। মানে একটা টিউটোরিয়াল করতে গেছে, সে গুগলে এইভাবে সার্চ করে আর কি। এটা নিয়ে বেশি ট্রোল হয়েছিল জানেন? একইও তো ভাইয়া আসছে বিবেচনা। এই যে বিবেচনা আছে কনসিডার করা। আচ্ছা, এই যে এখন বিবেচনা করার জন্য এখানে আচ্ছা, একটু মিট করেন। এখানে কি কি করবো আমরা? বিবেচনা করব। এই যে কনসিডারেশনের পার্ট। আর হলো কনভার্সন। কনভার্সন অর্থ মানে তো রূপান্তর, তাই না? মানে দেখেন এখানে অ্যাওয়ারনেসে আসলে আপনি পরিচিতি দেবেন মানুষকে, মানে সচেতনতা, মানে কি করে সচেতনতা না, মানুষকে জানাবেন আর কি, আপনি আপনার অস্তিত্বটা জানাবেন, আপনার প্রোডাক্ট সম্পর্কে জানাবেন। আর কনসিডারেশনে ঠিক আছে, ওরে একটা জায়গায় নিয়ে আসেন, মানে সে এখন আপনারটা সম্পর্কে একটা আইডিয়া হয়তো বা আছে, বা আইডিয়া দেওয়া হয়ে গেছে, বা এখান থেকে আইডিয়া পেয়ে যাবে, এখন আপনার ওয়েবসাইটে যাবে, বা আপনার পোস্টে এঙ্গেজমেন্ট করবে, বা আপনার অ্যাপটা ইনস্টল করবে, এইরকম টাইপের, বা আপনার এসে মেসেজ দিবে। এইটা হলো কনসিডারেশনে। আর কনভার্সন জিনিসটা হলো যে, মানে এইটা ডিরেক্ট অ্যাকশন, বুঝতে পারছেন? এইটা একদম মানে এক্সট্রিম পর্যায়ের, মানে কনভার্সন মানে রূপান্তরিত করব, সব কিছু হয়ে গেছে, ওরে দিয়ে এখন আমার প্রোডাক্ট কিনবো, এইটা হলো কনভার্সন। বাই চেক কাটা হলো না? ট্রাফিক জিনিসটা কি, ট্রাফিকের বেনিফিটটা কি? আচ্ছা, এই যে ট্রাফিক হলে যে আমার ওয়েবসাইট, ধরেন একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটে মানুষ নিয়ে আসছি, মানুষ নিয়ে আসার জন্য যে অ্যাডটা রান করব, এইটা হলো হচ্ছে ট্রাফিক অ্যাড। আচ্ছা, এটা আসি মানে এমনিতে আসে, ট্রাফিকে তো আসে না, যে অ্যাওয়ারনেস, কনসিডারেশন আর কনভার্সনটা বলতেছি। অ্যাওয়ারনেস হলো জাস্ট মানুষকে জানানো, আমি আমি এ অমুক, আমি তমুক, বা আমার এই প্রোডাক্ট। কনসিডারেশনে একটু আসে, মানে একটু কনসিডার করা, মানুষ বিবেচনা করবে, বিবেচনা করার জন্য এই রকমের রান করা হয়। আর কনভার্সন হলে যে মানুষ কিনবে, কেনার জন্য এটা করা হয়, বুঝে গেছে? এই হলো 3 ধরনের টাইপ। এখন প্রথমে সেই যে অ্যাওয়ারনেসের দুইটা আছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর রিচ। ব্র্যান্ড অ্যাওয়ারনেস জিনিসটা কি, এখানেই তো দেখা যায় যে দেখেন, শো ইউর টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেন, মানে আসল কথা হলো যে এটা আপনি আপনার পরিচয়টা দেবেন আর কি, মানুষকে জানাবেন আপনি একজন অমুক, বা আপনি কোন একটা জিনিস নিয়ে আসছেন, মানুষ জানবে। যেমন ইভেলি যখন শুরুতে আসছিল, ইভেলির এড তো অবশ্যই সবাই পাইছেন, তাই না? পাইছিলেন না? এইটা যেই অবজেক্টিভ ওরা মানে ফলো করছিল, এটা হলো যে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের। ইভেলি বা ওদের যে একটা পুরাতন প্রোডাক্ট বিক্রি করার জন্য আরেকটা প্ল্যাটফর্ম খুলছে না, ওইটার কিন্তু অনেক ভালোই অ্যাড গুলো আসছে, এটা ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য। আর রিচটা হলে যে বেশি মানুষের কাছে যাবে, এই জিনিসটাই আপনার এখানে বলেন, শো ইউরস টু দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল। আর এখন আবার পরে এইটা হলো যে, এটার বাংলা তো বলা লাগবে না, শো ইউর এডস টু ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল, এটা হলো রিচ। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস কি, শো ইউর এডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। এখন বলেন মানে দুইটাই তো আসলে সেম লাগতেছে না, যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর রিচটা, দুই জিনিসটাই আসলে সেম লাগে না? অ্যাওয়ারনেস একটা মানে টপিক হলো যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আর একটা হলো যে রিচ। রিচ মানে তো বুঝেন মানে মানুষের কাছে পৌঁছানো, আর ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা তো এরকম না। সো পার্থক্যটা আসলে কি, মানে একসাথে না রেখে মানে দুইটা আলাদা ক্যাটাগরিতে কেন দিছে, কেউ একজন বলেন তো? বা কি মনে করেন, না জানতে পারেন সমস্যা নেই, মানে কি মনে করতে পারেন যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর রিচের মধ্যে পার্থক্যটা? স্যার রিচের এটা তো মনে হয় মানে সবার কাছে যাবে কোনো ক্যাটাগরি ছাড়া। সবার আছে না, আমি তো টার্গেট করে দিব। আচ্ছা, ব্র্যান্ডের যারা মানে ওই দিক দিয়ে যাইতে পারে, ব্র্যান্ডের দিকে তারা বিভিন্ন ওই রকম রিলেটেড যারা আছে। আর কেউ বলতে পারবেন? আর কেউ নাই নাকি? কেউ সবাই মরে ভূত হয়ে গেছেন নাকি? ক্লাসে তো কয়জন আছেন? প্রায় 10 জনের মতো। 1 জন, 2 জন, 3 জন, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 জন আসলে। আর কেউ বলেন তো? আছেন নাকি নেই?
স্যার অ্যাওয়ারনেসটা হয়তো মানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস হচ্ছে স্যার, মানে তার সম্বন্ধে, তার প্রোডাক্ট সম্বন্ধে বা তার ব্র্যান্ড সম্বন্ধে অ্যাওয়ারনেস সৃষ্টি করা, মানে তার প্রোডাক্ট, তার কি বলে স্যার এটাকে আসলে মাথায় আসতেছে না। আচ্ছা ঠিক আছে, মোটামুটি কাছাকাছি গেছিলেন। ঠিক আছে, আর রিচটা? রিচটা স্যার ওইখানে মানে আমার অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার পরে তারপরে মানে সেটা মানুষের কাছে পৌঁছানো, সেটা মানুষের কাছে পৌঁছালে হয়তো বা দেখা গেছে সেখানে 10 জন মানুষের কাছে যদি আমি শো করি তাহলে হয়তো বা আমি এক্সপেক্ট করতে পারি সেখান থেকে কিছু মানুষ আমার এটা টাচ করবে। হ্যাঁ, এরকম। আচ্ছা জনি ভাই বলেন তো, জনি ভাই আছেন? ও, ক্লাসে জয়েন করে দেখি কেউ যদি নাই থাকেন তাহলে কেমন হয়? জনি ভাই আছেন? নাই। রকি ভাই? ডাকি সবাই এখন। আসি ভাই, আসি, আমি আসি। আচ্ছা বলেন, আপনি এই ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর রিচ সম্পর্কে। এয়ারনেস বলতে ভাই পণ্যের গোলযোগ সৃষ্টি করা। ব্র্যান্ড, আচ্ছা অ্যাওয়ারনেস যে পুরোটাই, যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর রিচের মধ্যে পার্থক্য কি? মানে রিচ হচ্ছে ভাই, আমি যদি মানে একটা মানে ইনভাইট টাইপের, যেভাবে ধরেন আমরা যে যে কোনো ধরনের ইনভাইট করে মানুষকে বলি যে আপনি আমার একটা এই পেজে লাইক দিয়েন, বা আমি যে পেজে অ্যাক্টিভিটিটা মানুষের কাছে পৌঁছে দেই, এইটাই হচ্ছে রিচ করা। মেবি ভাইয়া। হ্যাঁ এরকমই। আর কি বলতে পারবেন? আচ্ছা তাহলে মানে লম্বা করতেছি না, এই যে বলে দেখুন একটা মানে এক্সাম্পলটাই দিয়ে দিই একদম শর্টকাটে। এই যে রিচ। স্যার এটা ব্র্যান্ড হ্যাঁ অ্যাওয়ারনেস বোধ হয় স্যার ওই যে ইসে মানে কম মানে আমার ব্র্যান্ড সম্বন্ধে আর কি সচেতন করা মানুষকে এরকম। হ্যাঁ, এরকম বা একটা মানে বলি এরকম, এই ঠিক আছে আপনার মানে পুরো মানে এই টপিকে আসলে যাচ্ছেন। ওটা হলো যে রিচে ধরেন, রিচটা হইলো গিয়ে যে আপনি তো ঠিক আছে টার্গেট করে দিবেন যে যারা ধরেন যে এই কি এই হুডি কেনে আর কি, যারা যে ছেলেদের কাছে তো টার্গেট করবেন, মানে কোন ধরনের মানুষ হুডি কিনে এদের টার্গেট করে তো আপনি একটা অ্যাড রান করলেন, বা আপনি একটা মানে পিডিএফ আপনি এই বিক্রি করবেন, একটা বই বিক্রি করবেন, তাইলে এইভাবে আর কি এখন টার্গেটিং করে এরপর এটা করে দিলেন। এখন যদি রিচ অবজেক্টিভটা দেন তাহলে এটা ম্যাক্সিমাম মানুষের কাছে যাবে। ব্যাপারটা হলো যে একটা রাস্তায় গেছি, রাস্তায় গিয়ে সবাইকে আসলে একটু দেখাবে, সবার কানে যাবে আর কি, একটা মাইকিং করার মতো, মোটামুটি একটা মাইকিং করার মতো, মানে সবার কাছে মোটামুটি মানে সবার কাছে একবার হইলেও মানে যাবো আর কি, ওই রাস্তা দিয়ে একবার যাব, সবাই মোটামুটি দেখবে যে, বা স্ক্রোল করে হইলেও যে দেখবে আপনার, আপনি একটা জিনিস আসলে এখানে শো করেছেন, মানে এখানে ইমপ্রেশনটা বেশি আসবে। এঙ্গেজমেন্ট না আসুক, ইমপ্রেশনটা বা রিচ বা পৌঁছানোর পরিমাণটা অনেক বেশি থাকবে রিচে। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস হলো এটা একটু কম যাবে, বাট এমন সব মানুষের কাছে যাবে যারা আর কি আপনাকে মনে রাখবে, বা ওইটা একটু রিপিটেটিভ হবে। বলতে শুধু রিচ না, এইটা কয়েকবার ইমপ্রেশন দেবে, বলতে একজন যেন মনে রাখে, মোস্ট লাইকলি টু রিমেম্বার দ্যাম। শো ইউর এডস টু টু দ্য টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দ্যাম, মানে আপনার অ্যাডগুলা মানুষ মোস্ট লাইকলি টু মানে মোস্ট লাইকলি মনে রাখবে। এটা হলো যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। আর রিচ হলো যে ম্যাক্সিমাম মানুষের কাছে পৌঁছাবে, বুঝতে পারছেন? শো ইউর এডস টু দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল। ওকে, এই যে এইটাই হলো যে আপনার যে অ্যাওয়ারনেসের ব্যাপারটা। এখন আজকে তো মনে হয় অনেক মানে বেশি মানে বকবকানি করে ফেলছে, এখন দেখছি যে অনেকেই মানে ক্লাসে নাই। আপনাকে একটা টাস্ক দিয়ে দেই, যে বেশি কিছু না তো, এই যে এখানে এই হোভারিং করলে সব কিছু সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যাবে, বুঝতে পারছেন? বেশি ক্লিক করে দেখো না, জাস্ট এইসব নিয়ে একটা আইডিয়া নিয়ে আসবেন। আপনাদের জিজ্ঞাসা করবো যে এইসব জিনিস কি, যেহেতু আমি দেখাই নাই, আমি বললে আর কি আবার জিজ্ঞাসা করতে পারতাম এই জিনিসটা কি। এই যে মানে নেক্সট ক্লাসে হয়তো জিজ্ঞাসা করবো ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর রিচ জিনিসটা কি, এটা বলেন তো, এরকম তো বলবো। বাট আপনাদের এখন আমি এটা না দেখাই আপনাদের এটা টাস্ক দিয়ে দিলাম, আপনারা নিজেরাই দেখেন যে এই জিনিসগুলো কি, আপনাদের লিড বলবো। জেনারেশনটা একটু বলবেন। আচ্ছা বলবো, এটা আপনার নিজেদের দেখলেই ভালো ছিল। এটা বলে যে লিড আর কি নিবেন, যেমন আপনার ধরেন আপনার ইমেল কালেক্ট হওয়ার দরকার, তাহলে ইমেল যদি কালেক্ট হওয়ার জন্য ফেসবুক ইউজ করেন তাহলে অবশ্যই লিড জেনারেশন ইউজ করবেন, বুঝতে পারছেন? মানুষের ইমেল কালেক্ট করার জন্য। তো এমন সব মানুষের কাছে যাবে যারা আর কি আপনার এখানে এই ইমেইলে মানে ইমেল দিতে ইচ্ছুক, বা ওইভাবে অ্যাড ফরম্যাটটা ওইরকম হবে। এখানে আর কি আপনি এই যে সাইন আপ করার জন্য বা মানুষ তো ম্যাক্সিমাম ইমেলটা নেয় সাইন আপ করার উচিলায়, বলে যে এখানে সাইন আপ করো, সাইন আপ করলে ফ্রি এই পাবা সেই পাবা, এইসব করে তো মানুষের ইমেলটা মানুষ দখল করে। সো এরকম কিছু করতে গেলে তো অবশ্যই আপনার একটা অবজেক্টিভ লাগবে, যেমন ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর রিচে কিন্তু এইসব দেবে না, মানে লিড জেনারেশন একটা ফর্ম মানে সামনে রাখার চান্স দেবে না। তখন লিড জেনারেশনে ক্লিক করলে
মানে যদি সিলেক্ট করেন তাহলে ওইভাবেই কিন্তু তৈরি হবে জিনিসটা। এটা লিড জেনারেশন, মানে কালেক্ট লিডস ফর ইওর বিজনেস অর ব্র্যান্ড। মানে লিডস মানে তো কি বুঝেন, মানে যে ইনফরমেশন মানুষের ইনফরমেশন নিয়ে আসবেন, এরপর এগুলা ইউজ করে মানুষের কাছে মানে প্রোডাক্টটা পৌঁছে দেবেন, বা আপনার যে প্রোডাক্ট সম্পর্কে মানুষকে মানে প্রচারণা চালাবেন মানুষের কাছে। এটা হলো লিড। মানুষ বললেন যে লিড জেনারেশনের কাজ করি, লিড জেনারেশনের কাজ বলতে শুধু ইমেল কালেক্ট করে কিন্তু লিড জেনারেশন না, মানে ওই সব মানুষের ইমেল কালেক্ট করা। ধরেন রিয়েল এস্টেট লিড মানুষ খুঁজে না, তাহলে ওইসব মানুষের ইমেল একজন ক্লায়েন্ট আপনাকে দিবে, তুমি ওই মানুষগুলোর ইমেল জোগাড় করো যারা আর কি আমার এই যে রিয়েল এস্টেট কোম্পানি আমি যেটা মানে বাড়ি আছে বিক্রি করতে চাই ওইসবে আগ্রহী হবে বা কিনতে চায়, ওইসব মানুষের তুমি ইমেল দাও আমারে। এইটা হলো যে আপনার লিড জেনারেশন, বুঝতে পারছেন? যে অনেকে লিড জেনারেশন মনে করে যে কয়েকটা টুল দিয়ে জাস্ট ইমেইলটা কালেক্ট করা, ব্যাপারটা আসলে এরকম না। একটা লিড বিক্রি করেও কিন্তু অনেক টাকা পাওয়া যায়, অনেক টাকা পাওয়া সম্ভব, বুঝতে পারছেন? শুধু লিড বিক্রি করে $100-200 পর্যন্ত সম্ভব। ধরেন একজন কি আছে লয়ারের হয়ে লিড মানে কালেক্ট করলেন, বাংলাদেশি ধরেন একজন উকিল আপনাকে বললো যদি আমার একজন এই ক্লায়েন্ট আইনা দিও তাহলে তোমারে আমি এত টাকা দেবো। স্বাভাবিক, আপনি তো ঠিক আছে, আপনি তো মামলা মোকদ্দমা যদি এইসবে থাকেন বা এমনিতে মানুষের ঝামেলা দেখেন, তখন আপনি এর কাছে এর পাচার করে দেবেন। বাট এটা অনলাইন থেকে তো মানুষ লিড কালেক্ট করা যায়। আপনি কিন্তু এই উকিলটাকে একটা লিড দিচ্ছেন, একজন ক্লায়েন্ট ধরিয়ে দেওয়া মানে একটা লিড দেওয়া। সেম অনলাইনে করা যায়, যেমন আপনি ফেসবুকে রান করে একজন মানুষের সমস্যা বললে যে তুমি এখানে তোমার সমস্যা বলবা, এরপর তোমার ইমেল দিবা, তোমার ফোন নাম্বার দিবা, আমাদের উকিল আছে, আমাদের উকিল তোমার সাথে যোগাযোগ করবে। ব্যাপারটা এরকম, কারো সমস্যা হলো সেখানে সাবমিট করে আপনাকে দিয়ে চলে গেল, আপনি ওই উকিলের কাছে যাবেন, বলবে যে আমার একটা লিড আছে, তুমি যদি আমার $100 দাও তাহলে আমি তোমার এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে বিনিময় হয়ে গেল, আপনার $100 দিল, আপনি ওর লিডটা দিয়ে দিলেন, সেও কিন্তু একজন পটেনশিয়াল কাস্টমার পাইলাম। বুঝতে পারছেন? এই জন্য লিডের অনেক দাম আছে। সামনে গেলে যে আমারও একটা সামনে প্ল্যান আছে কি এফিলিয়েট সাইট এবং আরেকটা যে লিড জেনারেশনের সাইট খোলার জন্য, একটা আইডিয়া দেবো আপনাদের, এটা চিন্তা করেন না। যাই হোক, আজকে আপনাদের কাজটা হলো যে ওই এইসব যে অবজেক্টিভ যেগুলো আছে ওইগুলো নিয়ে আইডিয়া নিয়ে আসবেন। আপনার জিজ্ঞাসা করতে কি আপনারা এটা ভুলে যায়, কেউ একজন মনে করে দেন, তো আপনারা কেউ তো মনে করে দেন না। ওই যে মানে ধরাবো আর কি, সবাইকে একজন 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 করে ধরাবো আমি, বা এই জিনিসটা কি ওই জিনিসটা কি, বুঝে গেছে? সেজন্য